কয়েক সপ্তাহ আগেও যে ব্যাংকের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মানুষ নিজের টাকাই তুলতে পারছিল না, যে ব্যাংকের পে অর্ডার নিতে চাইছিল না অন্য কোনো ব্যাংক, আর যার আরটিজিএস সেবাও কার্যত অচল হয়ে পড়েছিল, সেই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এখন আবার ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় পরিবর্তন কিভাবে সম্ভব হয়েছে? মাত্র কয়েকটি সরকারি সিদ্ধান্তেই কেন বদলে গেল পুরো পরিস্থিতি? কেন এখন বলা হচ্ছে বিতর্কিত এস আলম গ্রুপের ব্যাংকটিতে আগের মতো ফিরে আসার পথ কার্যত বন্ধ হয়ে গেছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, যারা এই ব্যাংকে টাকা রেখেছেন তারা কি এখন স্বস্তিতে থাকতে পারবেন? কি ঘটেছিল, কেন ঘটেছিল, সরকার ও বাংলাদেশ ব্যাংক কি পদক্ষেপ নিয়েছে, আর সামনে ইসলামী ব্যাংকের জন্য কি কি বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সব কিছুই থাকছে আজকের এই এক্সপ্লেইনারে। চলুন শুরু করা যাক। ঘটনা শুরু কয়েক সপ্তাহ আগে। 24 মে বাংলাদেশ ব্যাংক এস আলম গ্রুপের সুবিধাভোগী হিসেবে পরিচিত খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। এই নিয়োগের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের আলোচনা শুরু হয়। অনেক আমানতকারী উদ্বেগ প্রকাশ করেন এবং ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম ও এর বিরোধিতা করে বিভিন্ন কর্মসূচি দেয়। এর কিছুদিন পর সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সেই বক্তব্য ঘিরে আমানতকারীদের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়। ফলে অনেক মানুষ একসঙ্গে ব্যাংক থেকে টাকা তুলতে শুরু করে। ব্যাংকিং ভাষায় একে বলা হয় ডিপোজিট রান বা ব্যাংক রান। অর্থাৎ যখন অনেকে গ্রাহক একই সময়ে নিজেদের আমানত তুলে নিতে চান, তখন বড় বড় ব্যাংকও সাময়িক তারল্য সংকটে পড়তে পারে। ইসলামী ব্যাংকের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। অনেক শাখায় নগদ অর্থের সংকট দেখা দেয়। অনেকে গ্রাহক অভিযোগ করেন 1 লাখ টাকাও তুলতে সমস্যা হচ্ছে। কোথাও কোথাও নির্দিষ্ট সীমার বেশি টাকা দেওয়া হচ্ছিল না। এমনকি ব্যাংকের পে অর্ডারও অনেক প্রতিষ্ঠান ও অন্য ব্যাংক গ্রহণ করতে চাইছিল না। আর আরটিজিএস লেনদেনও এক পর্যায়ে ব্যাহত হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে বিষয়টি শুধু একটি ব্যাংকের সমস্যা না থেকে পুরো দেশের ব্যাংকিং খাতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এরপর মাঠে নামে বাংলাদেশ ব্যাংক। প্রথম বড় সিদ্ধান্ত হিসেবে বিতর্কিত চেয়ারম্যান খুরশিদ আলমকে অপসারণ করা হয়। এরপর পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হয়। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনের নেতৃত্বে ব্যাংকটির কার্যক্রম তদারকি করা হচ্ছে। একই সঙ্গে নতুন ও পেশাদার পরিচালনা পর্ষদ গঠনের প্রস্তুতিও চলছে। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 30 জুন 2026-27 অর্থ বছরের প্রথমার্ধে মুদ্রানীতি ঘোষণার সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান জানান, ইসলামী ব্যাংকে সচল রাখতে এখন পর্যন্ত 13,000 কোটি টাকা তারল্য সহায়তা দেয়া হয়েছে। এটি শুধু ইসলামী ব্যাংকের জন্য নয়, দেশের ব্যাংকিং ইতিহাসেও অন্যতম বড় তারল্য সহায়তার উদাহরণ। গভর্নর বলেন, প্রয়োজন হলে এই সহায়তা আরও বাড়ানো হবে, কারণ ইসলামী ব্যাংকের বিশাল গ্রাহক ভিত্তি এবং দেশের অর্থনীতিতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা বিবেচনায় ব্যাংকটিকে সচল রাখা অত্যন্ত জরুরি। এই ঘোষণার পর থেকেই বাজারে ইতিবাচক বার্তা যেতে শুরু করে। তবে এখানেই শেষ নয়। গ্রাহকদের জন্য আরও বড় স্বস্তির খবর আসে জাতীয় সংসদ থেকে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দেন, ব্যাংক রেগুলেশন আইন 2026-এর বহুল আলোচিত 18 ক ধারা বাতিল করা হবে। সরকারের ভাষ্য অনুযায়ী এই ধারার সুযোগ নিয়ে আগের বিতর্কিত মালিক পক্ষ ভবিষ্যতে আবারও ব্যাংকের মালিকানায় ফেরার সুযোগ পেতে পারেন। কিন্তু সংসদে মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, যারা জনগণের অর্থ লুট করেছে তাদের জন্য আর কোনো সুযোগ রাখা হবে না। অর্থাৎ একীভূত হওয়া বা পুনর্গঠিত দুর্বল ব্যাংকের আগের মালিকরা আগের মতো ফিরে এসে মালিকানা দাবি করতে পারবেন না। অনেক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের ফলে এস আলম গ্রুপের ইসলামী ব্যাংকে আগের অবস্থানে ফিরে আসার আইনি সম্ভাবনা কার্যত অনেকটাই সীমিত হয়ে গেছে। এই ধারাবাহিক পদক্ষেপের প্রভাবও এখন ধীরে ধীরে দেখা যাচ্ছে। ব্যাংকের কর্মকর্তাদের দাবি, গ্রাহকদের মধ্যে আতঙ্ক অনেকটাই কমেছে। আগের মতো একসঙ্গে সবাই টাকা তুলতে যাচ্ছে না, বরং নতুন করে আমানত জমাও বাড়তে শুরু করেছে। যেখানে কিছুদিন আগেও টাকা তোলার ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল, এখন অনেক শাখা থেকেই গ্রাহকরা 1 লাখ, 2 লাখ বা তারও বেশি টাকা তুলতে পারছেন। অন্যদিকে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামেরও 7 দফার দাবির মধ্যে 3টি গুরুত্বপূর্ণ দাবি ইতিমধ্যেই বাস্তবায়ন হয়েছে। এর মধ্যে রয়েছে চেয়ারম্যান অপসারণ, পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং 18 ক ধারা বাতিলের সিদ্ধান্ত।
তবে এই পুরো সংকট সামাল দিতে গিয়ে অন্তর্বর্তী সরকারকে বড় আর্থিক চাপও নিতে হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, আগের সরকারের সময় বিভিন্ন ব্যাংকে মোট 17,250 কোটি টাকা তারল্য সহায়তা দেয়া হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের বিভিন্ন ব্যাংকে সচল রাখতে প্রায় 51,000 কোটি টাকা সহায়তা দেয়া হয়েছে। এর মধ্যে শুধু ইসলামী ব্যাংকেই বিশেষ বিবেচনায় দেয়া হয়েছে 13,000 কোটি টাকা। কারণ এই ব্যাংকের কোটি কোটি গ্রাহক, বিশাল আমানত এবং দেশের অর্থনীতির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। এদিকে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ার পর বাংলাদেশ ব্যাংকও কঠোর অবস্থানের বার্তা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান স্পষ্ট জানিয়েছেন, ইসলামী ব্যাংকে ঘিরে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বা স্বার্থ সংশ্লিষ্ট তৎপরতা আর বরদাস্ত করা হবে না। খুব দ্রুতই যোগ্য, সৎ এবং পেশাদার ব্যক্তিদের নিয়ে একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ কমিটি গঠন করা হবে। তবে এখানেই আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অর্থনীতিবিদরা বলছেন, শুধু তারল্য সহায়তা দিলেই সব সমস্যার সমাধান হবে না, কারণ এটি মূলত একটি স্বল্পমেয়াদী ব্যবস্থা। দীর্ঘমেয়াদে ইসলামী ব্যাংকে পুরোপুরি শক্ত অবস্থানে ফিরিয়ে আনতে হলে কয়েকটি কঠিন কাজ করতে হবে। প্রথমত, বছরের পর বছর ধরে জমে থাকা বিপুল খেলাপি ঋণ উদ্ধার করতে হবে। দ্বিতীয়ত, যেসব অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে সেগুলো আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাতে হবে। তৃতীয়ত, ব্যাংকের কর্পোরেট সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রাহকদের আস্থা, কারণ ব্যাংকিং ব্যবসার মূল ভিত্তিই হচ্ছে মানুষের বিশ্বাস। সেই বিশ্বাস একবার নষ্ট হয়ে গেলে সেটি ফিরিয়ে আনতে শুধু টাকা নয়, সময়, সুশাসন এবং কঠোর আইন প্রয়োগ সবকিছুরই প্রয়োজন হয়। এখন পর্যন্ত নেওয়া পদক্ষেপগুলো অবশ্যই ইতিবাচক সংকেত দিচ্ছে, তবে ইসলামী ব্যাংকের প্রকৃত ঘুরে দাঁড়ানো নির্ভর করবে আগামী কয়েক মাসে সংস্কার কতটা কার্যকরভাবে বাস্তবায়ন হয়, খেলাপি ঋণ কতটা উদ্ধার হয় এবং ব্যাংকের পরিচালনায় কতটা স্বচ্ছতা নিশ্চিত করা যায় তার উপর। আপনার কি মনে হয়, ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি কি আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হয়েছে? আপনি যদি এই ব্যাংকের গ্রাহক হন, তাহলে এখন কি আপনার আমানত নিরাপদ বলে মনে করছেন? এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুমন সালাউদ্দিন। দেখা হবে পরের ভিডিওতে।